এটা হচ্ছে আমাদের ডাটা ট্রান্সমিশন। ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা যেটা করি, ডাটা ট্রান্সমিশন বলতে এক জায়গা থেকে ডাটা অন্য জায়গায় পাঠানোটাই হচ্ছে আমাদের ডাটা ট্রান্সমিশন। আমাদের ডেইলি লাইফে প্রত্যেকটা জিনিসেই ফোন থেকে কল থেকে শুরু করে ব্র্যান্ডিং সবকিছুতেই ডাটা ট্রান্সমিশন হয়ে থাকে, একে ডাটা কমিউনিকেশন বলা হয়। অর্থাৎ ডাটা কমিউনিকেশন করাটাই হচ্ছে ডাটা ট্রান্সমিশন। ডাটা এক স্থান থেকে অন্য স্থানে যে ডাটা ট্রান্সফার হয়, এটা ওয়্যার্ড হতে পারে, ওয়্যার্ড ছাড়া হতে পারে। এটাই হচ্ছে আমাদের ডাটা ট্রান্সমিশন। যেটা ওয়্যার্ড হয় ওটাতে আমাদের ওয়্যারের মাধ্যমে ডাটা ট্রান্সমিট হয়, আর যেটা ওয়্যারলেস হয় এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মাধ্যমে ডাটা ট্রান্সমিট হয়। আমরা যদি একটা এক্সাম্পল দেখি মোবাইলের ক্ষেত্রে, আমরা যে মোবাইল ফোনে কথা বলি এটার ক্ষেত্রে ডাটা ট্রান্সমিশনটা কিভাবে হয় এটা যদি আমরা একটু দেখি। এটার ক্ষেত্রে ধরেন এখানে একটা সেন্ডার, এখানে একজন সেন্ডার থাকবে, এখানে একজন সেন্ডার থাকবে, এখানে একজন সেন্ডার থাকবে। এই সেন্ডার কোনো কথা বললে এটা রিসিভার কিভাবে রিসিভ করে, এই জায়গায় অন্য একটা প্রান্তে যদি রিসিভার থাকে, ওই রিসিভার এই জিনিসটা কিভাবে রিসিভ করে, এই জিনিসটা কিভাবে ট্রান্সফার হয়, এই জিনিসটা আমরা একটু এক্সাম্পল শুরু দেখি। ধরেন সেন্ডার কোনো কথা বললো, এই জিনিসটা মোবাইলের যে আমাদের যে কনভার্টার থাকে, এখান থেকে আমাদের এই সিগন্যালকে এটাকে একটা অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবে। সেন্ডার যে কথা বলে এটাকে একটা অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবে। এই অ্যানালগ সিগন্যালকে এই অ্যানালগ সিগন্যালকে দেখেন, এখানে মোবাইল ফোনে কথা বললো, এই কথাটাকে একটা কনভার্টার অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবে। অ্যানালগ সিগন্যাল থেকে এখানে একটা ডিকোডার থাকবে, যেটা আমাদের একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল ডিজিটাল ডাটাতে বাইনারি ডিজিট 0101 এগুলো থেকে বাইনারি ডিজিট এগুলোতে কনভার্ট করবে অ্যানালগ সিগন্যালকে। এই ডিজিটাল ডাটা থেকে একটা ডিসক্রিট সিগন্যাল তৈরি হবে, অর্থাৎ ডিজিটাল সিগন্যাল, এগুলোকে ডিসক্রিট সিগন্যাল বলা হয়। ডিসক্রিট সিগন্যাল হওয়ার পরে এই ডিসক্রিট সিগন্যালটা, ডিজিটাল সিগন্যালটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে আমাদের সেন্ডারের কাছাকাছি যে টাওয়ারটা থাকে ওই টাওয়ারে যাবে। ডিসক্রিট সিগন্যালটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে টাওয়ারে যাবে, সেন্ডারের কাছাকাছি যে টাওয়ারটা থাকে ওই টাওয়ার এই ডিসক্রিট সিগন্যালকে একটা হাই ফ্রিকোয়েন্সি লাইট ওয়েভে কনভার্ট করবে। লাইট পালস হাই ফ্রিকোয়েন্সি লাইট পালসে কনভার্ট করবে। এই টাওয়ারটা এই ডিসক্রিট সিগন্যালকে হাই ফ্রিকোয়েন্সি লাইট পালসে কনভার্ট করার পরে এটাকে পাঠিয়ে দিবে রিসিভারের কাছাকাছি যে টাওয়ারটা থাকবে ওই টাওয়ারে। এখন ওই টাওয়ারের পর এই জিনিসটা হচ্ছে আবার এই হাই ফ্রিকোয়েন্সি লাইট পালসকে ডিসক্রিট সিগন্যালে কনভার্ট করবে। ডিজিটাল সিগন্যাল ডিজিটাল সিগন্যাল থেকে এটা হবে একটা ডিজিটাল ডাটাতে ডিজিটাল ডাটাতে এই ডিজিটাল ডাটাটা একটা অ্যানালগ সিগন্যালে কনভার্ট হবে। এই অ্যানালগ সিগন্যালটাই রিসিভার রিসিভ করবে, অর্থাৎ শুনতে পাবে। এই অ্যানালগ সিগন্যালটাই রিসিভার শুনতে পাবে। এই জিনিসটা আবার যদি দেখি, এই সিগন্যালটা এখানে এই সিগন্যালে আসলো, সেন্ডারের এই সেম সিগন্যালটাই রিসিভারের এই সিগন্যালের কাছে আসবে। কি প্রসেসে? সেন্ডার যখন কথা বলবে ওই কথাটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যালে কনভার্ট হবে। অ্যানালগ সিগন্যালের পর এটা একটা ডিজিটাল ভ্যালুতে চেঞ্জ হবে। এই ডিজিটাল ভ্যালুটা একটা ডিসক্রিট সিগন্যালে কনভার্ট করবে, একটা ডিসক্রিট সিগন্যাল। এই ডিসক্রিট সিগন্যালটা টাওয়ারে যাবে, ডিজিটাল সিগন্যালটা টাওয়ারে যাবে। টাওয়ার কি করবে? এটাতে হাই ফ্রিকোয়েন্সি লাইট ওয়েভে কনভার্ট করবে। হাই ফ্রিকোয়েন্সি লাইট ওয়েভ অপটিক্যাল ফাইবার, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে হাই ফ্রিকোয়েন্সি লাইট ওয়েভটা টাওয়ারে যাবে, রিসিভারের কাছাকাছি যে টাওয়ারটা, ওই রিসিভারের কাছে আসার পরে সেম জিনিসটা উল্টাভাবে করবে, অর্থাৎ এটাকে একটা ডিসক্রিট সিগন্যাল থেকে একটা ডিজিটাল ভ্যালু থেকে একটা অ্যানালগ সিগন্যালটা হচ্ছে রিসিভার রিসিভ করবে। এভাবেই আমাদের ডাটা ট্রান্সমিশনটা হয়ে থাকে। এখন এখানের ভিতরে বিভিন্ন প্রসেস যে আমরা দেখলাম, এই প্রসেস গুলো কিভাবে হয় এই জিনিসটা মূলত আমরা আমাদের টপিকটাতে দেখবো, ডাটা ট্রান্সমিশন তো যে টপিকটা, ওই টপিকটাতে আমরা দেখবো। কারো কোনো কনফিউশন থাকলে বলেন। এখানে মাঝখানের যে প্রসেসগুলো, এই প্রসেসগুলো কিভাবে হয়, কোনটা কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমরা ডিটেলসে দেখবো। এটা হচ্ছে একটা এক্সাম্পল আমাদের যে মোবাইলে ডাটা ট্রান্সমিশন হয়, ডেটা ট্রান্সমিশনটা কিভাবে থাকে। এখন আমাদের ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের ডাটা ট্রান্সমিশন তিনটা মোড থাকে। এগুলো সবগুলো আইসিটি তে ছিল, আমাদের ইন্টার আইসিটি তে ছিল মনে হয়। আপনাদের তো আইসিটি ছিল আগে।
আমাদের সময় ছিল না। দেখেন এই আইসিটিটাতে এই ডাটা ট্রান্সমিশন যে মোড, এটাতে তিনটা থাকে। একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, তিন নাম্বারটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এই তিনটা হচ্ছে আমার ডাটা ট্রান্সমিশনের মোড, অর্থাৎ সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এই তিন ভাবে ডাটা ট্রান্সমিশনটা হয়ে থাকে। সিমপ্লেক্স যে জিনিসটা, এই সিমপ্লেক্সটা হচ্ছে আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে একটা রিসিভার থাকবে, একটা সেন্ডার থাকবে, একটা রিসিভার থাকবে। প্রত্যেকের ক্ষেত্রে একটা সেন্ডার থাকবে, একটা রিসিভার থাকবে। সিমপ্লেক্স এর ক্ষেত্রে আমাদের সেন্ডার আর রিসিভারের ক্ষেত্রে শুধুমাত্র সেন্ডার শুধুমাত্র এ থেকে ডাটাটা বিতে যাইতে পারবে, এ থেকে ডাটাটা বিতে যাবে। বি থেকে কোনো ডাটা কিন্তু এ তে আসবে না। এটা হচ্ছে সিমপ্লেক্স। আমি আবার বলি, এ শুধুমাত্র ডাটাটা পাঠাতে পারবে, বি থেকে কোনো ডাটা আসবে না। জিনিসটা প্র্যাকটিক্যাল যদি একটা অ্যাপ্লিকেশন দেখি, এটা হচ্ছে আমাদের টিভি। আমাদের বাসা বাড়িতে যে টিভি থাকে, টিভি থেকে একটা সার্ভার থেকে সব জায়গায় কি যাচ্ছে, আমাদের আমাদের ইনফরমেশন যাচ্ছে, কিন্তু আমরা চাইলেই এই সার্ভারে কোনো ডাটা পাঠাতে পারবো না। টিভি থেকে আমরা বিভিন্ন জায়গায় ডাটা পাঠাচ্ছি। এটা হচ্ছে সিমপ্লেক্স। টিভি থেকে যে সার্ভার থেকে আমাদের যে জিনিসটা, সেটা হচ্ছে সিমপ্লেক্স। শুধুমাত্র ডাটা সেন্ডার তার ডাটা সেন্ড করতে পারবে, অন্য দিক থেকে যে রিসিভার চাইলে এই ডাটাটা আবার ব্যাক করতে পারবে না। এটা হচ্ছে সিমপ্লেক্স। এরপর হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স এর ক্ষেত্রে কি হয়, সেন্ডার এবং রিসিভার দুইজনই ডাটা একজন অন্যজনের কাছে পাঠাতে পারে, চাইলে একজন অন্যজনের কাছে ডাটা পাঠাতে পারবে। কিন্তু একটা সত্য হচ্ছে, সিমেন্টেনিয়াসলি একজন অন্যজনের কাছে ডাটা পাঠাতে পারবে না। অর্থাৎ ধরেন এ বি কে যখন ডাটা পাঠাবে, তখন চাইলে বি এ কে ডাটা পাঠাতে পারবে না। ধরেন এ বি কে ডাটা পাঠাইলো 10 সেকেন্ড, পরবর্তী 10 সেকেন্ড তারপর বি এ কে ডাটা পাঠাতে পারবে। অর্থাৎ একই সাথে এ বি দুইজনকে ডাটা পাঠাতে পারবে না। একজন ডাটা পাঠানো শেষ হলে অন্যজন তারপরেরটা ডাটা পাঠাতে পারবে। আমাদের সেম অ্যাপ্লিকেশনটা হচ্ছে ওয়াকি টকি যে থাকে, ওয়াকি টকিতে একজন কথা বলে, ও শোনার পরে পরবর্তী জন ওর রিপ্লাইটা দেয়। অর্থাৎ একই সাথে কিন্তু দুইজন কথা বললে কেউ কারোটা শোনা যায় না। ওয়াকি টকির ক্ষেত্রে এই জিনিসটা হয় হাফ ডুপ্লেক্স, অর্থাৎ একই সাথে ডাটা পাঠাতে পারবে, কিন্তু সিমেন্টেনিয়াসলি একজন অন্যজনকে ডাটা পাঠাতে পারবে না। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে আমরা যে ফোনে কথা বলি, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। অর্থাৎ সেন্ডার রিসিভার একই সাথে ডাটা পাঠাতে পারবে, সেন্ডারও একই সাথে ডাটা পাঠাতে পারবে, রিসিভারও একসাথে ডাটা পাঠাতে পারবে, সিমেন্টেনিয়াসলি একে অন্যটার ডাটা পাঠাতে পারবে। এটা হচ্ছে আমাদের হাফ ফুল ডুপ্লেক্স। এটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স। আর কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। বুঝতে না পারলে বলবেন। এরপর হচ্ছে ডাটা ট্রান্সমিশন টাইপ। ডাটা ট্রান্সমিশন টাইপ ডাটা ট্রান্সমিশন টাইপের বলতে, ডাটা ট্রান্সমিশন হচ্ছে আমাদের এখানে দুই টাইপের ডাটা ট্রান্সমিশন হতে পারে। একটা হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন, আর একটা হচ্ছে সিরিজ ডাটা ট্রান্সমিশন। একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সিরিজ। প্যারালাল আর সিরিজের মধ্যে কিভাবে ডাটা ট্রান্সমিট করে আমরা জানি। দেখেন, আমাদের 8টা বিট নিয়ে একটা বাইট হয়। অর্থাৎ কোনো একটা সাইকেল কমপ্লিট করার জন্য আমাদের যে ডাটা ট্রান্সমিশন থাকে, ডিজিটাল যে বাইনারি ডাটা থাকে, এগুলার ক্ষেত্রে 8টা বিট, 010101, ধরেন এই ধরনের 8টা বিট নিয়ে একটা সাইকেল কমপ্লিট হয়। অর্থাৎ 8টা বিট মিলে একটা বাইট বলা হয়। 8টা বিট মিলে একটা বাইট কমপ্লিট হয়। ধরেন এরকম 8টা বিট যদি আমাদের প্যারালালের ক্ষেত্রে ট্রান্সমিট করতে হয়, এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে রিসিভার। এখন প্যারালাল ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এই 8টা বিট, অর্থাৎ একটা বাইটকে যদি আমরা ট্রান্সমিট করতে যাই, তাহলে হচ্ছে 8টার জন্য 8টা ওয়্যার লাগবে। 8টার জন্য 8টা ওয়্যার আমাদের লাগবে। এই 8টা বিট সেন্ড করার জন্য প্যারালাল ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের 8টা ওয়্যার লাগবে। এটা হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন। এটা সুবিধাটা কি, এটা সুবিধা হচ্ছে এটা অনেক বেশি ফাস্ট। কারণ প্রত্যেকটা ওয়্যার একটা আলাদা ডাটা ট্রান্সফার করার জন্য অ্যাসাইন থাকে, অর্থাৎ একটা তার দিয়ে আমাদের একটা ডাটাই যাচ্ছে। কিন্তু অসুবিধাটা হচ্ছে, ধরেন আমরা 32 বিটের কোন একটা 32 বিট একটা ডাটা পাঠাতে যাচ্ছি, তাহলে আমাদের হচ্ছে
ওয়্যার মানে আলাদা আলাদা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ওয়্যার লাগবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ওয়্যার লাগবে। এই কারণে আমাদের ওয়্যার যেহেতু আলাদা লাগবে, এই জন্য আমাদের কস্টিংটা অনেক বেশি হবে। এই কারণে অনেক মানে দূরের কোনো ডাটা পাঠানোর জন্য এই জিনিসটা ইউজ করা হয় না। এটা শুধু হচ্ছে শর্ট রেঞ্জের ডাটা ট্রান্সফারের জন্য এই জিনিসটা ইউজ করা হয়। যেমন ধরেন আমাদের প্রিন্টার থেকে আমরা যে ডাটা পাই, অর্থাৎ প্রিন্টার পিসির সাথে প্রিন্টারের যে কানেকশন, এটা ওইগুলো থাকে, এগুলো হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন থাকে, এগুলো হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন। এখন একটা কনফিউশন থাকতে পারে, ধরেন আমাদের 32 বিট পাঠাতে হইলো, 32 বিটের জন্য কি আমার 32টা ওয়্যার থাকবে? এমন কিন্তু না, অনেক কিন্তু অনেক ওইটার উপর না, এটা হচ্ছে ক্যাপাসিটির উপর। ধরেন আপনি যে পিসিটা ইউজ করবেন, আপনি যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করবেন, এটার ডাটা ট্রান্সমিশনের জন্য এটার ক্যাপাসিটি হচ্ছে 16 বিট। 16 বিট। এখন আপনি যদি 32 বিট কোন একটা ডাটা ট্রান্সফার করতে চান, তাহলে হচ্ছে শুরুতে এটা 16টা পাঠাবে, 16টা ডাটা পাঠাবে, তার পরবর্তীতে বাকি 16টা ডাটা এটা পাঠাবে। অর্থাৎ ক্যাপাসিটির উপর বেস করে ওয়্যার থাকবে, ওয়্যারের উপর বেস করে এটার উপর যে প্রায়োরিটি বেসে, অর্থাৎ ফার্স্টে 16টা, তারপর 16টা, এভাবে এভাবে করে পাঠাবে। যদি 8 বিট হইতো, তাহলে যদি 8 বিট হতো তাহলে ফার্স্টে 8টা, তারপর 8টা, তারপর 8টা, তারপর 8টা, এইভাবে 8টা 8টা করে পাঠাবে। অর্থাৎ ক্যাপাসিটির উপর বেস করে ডাটা ট্রান্সফার করবে। কিন্তু একটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা ওয়্যার একটা একটা করে আলাদা ডাটা পাঠানোর জন্য অ্যাসাইন থাকবে। এটা হচ্ছে আমাদের প্যারালাল ডাটা ট্রান্সমিশন। এটা শুধুমাত্র শর্ট রেঞ্জের ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে এই প্যারালাল ডাটা ট্রান্সমিশনটা আমাদের লাগে। আমাদের যে পিসির সাথে যে প্রিন্টারের কানেকশন থাকে, এটা কিন্তু প্যারালাল ডাটা ট্রান্সমিশন। এরপর আমাদের আরেকটা জিনিস থাকে, এটা হচ্ছে সিরিজ। সিরিজ, এই সিরিজকে আবার দুই ভাগে ভাগ করা যায়। সিরিজকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিঙ্ক্রোনাইজ আর একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাইজ। সিরিজকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিঙ্ক্রোনাইজ আর একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাইজ। সিরিজ ডাটা ট্রান্সমিশনটা কি? সিরিজ ডাটা ট্রান্সমিশনটা হচ্ছে সিরিজ আকারে পাঠাবে, অর্থাৎ আমাদের প্যারালালে প্রত্যেকটা ওয়্যারের জন্য প্রত্যেকটা ওয়্যার আলাদা আলাদা ডাটা পাঠাইছে, কিন্তু সিরিজের ক্ষেত্রে এই জিনিসটা হবে না। একটা ওয়্যার পুরো ডাটাটাই পাঠাবে। এটা হচ্ছে একটা সেন্ডার থাকবে আর একটা থাকবে রিসিভার। সেন্ডার আর রিসিভার, এখানে ধরেন একটা কনভার্টার থাকে, যে কনভার্টারটা আমাদের 110011 এই ধরনের একটা বাইটকে যদি পাঠাতে থাকে, তাহলে এটাকে এটাকে ফার্স্টে পাঠাবে এভাবে সিরিয়াল আকারে, এটা সেকেন্ড টার্মে যাবে, এটা থার্ডে যাবে, এটা ফোর্থে, ফিফথে, সিক্সথে, এভাবে এটাকে প্রায়োরিটি বেসিসে, অর্থাৎ ফার্স্টের ডাট বিটটা ফার্স্টে যাবে, সেকেন্ডটা সেকেন্ডে যাবে, থার্ডটা থার্ডে যাবে, এভাবে একই লাইনের মধ্যে দিয়ে একই লাইনের মধ্যে দিয়ে এই জিনিসটা সেন্ড করে। এটা হচ্ছে সিরিজ অপারেশন। একই লাইনের মধ্যে দিয়ে সিরিজ ডাটাটা পাঠায়। অর্থাৎ 8 বিট থাকুক, যে 8 বিট থাকুক, যতটাই থাকুক না কেন, প্রত্যেকটা কিন্তু একটা ওয়্যারের মধ্যে দিয়ে আমার ডাটাটা যাবে। এটাই হচ্ছে আমার সিরিজ অপারেশন। এটার ক্ষেত্রে কস্টিংটা অনেক কম লাগে। এটা দেখলেই বোঝা যায় ওয়্যার শুধুমাত্র একটা ইউজ করা হয় যদি, তাহলে এটার ক্ষেত্রে আমার কস্টিংটা অনেক কম লাগে। কস্টিংটা কম লাগে, এটা হচ্ছে আমার সিরিজ অপারেশন। আমরা নর্মালি যে ধরনের ডাটা ট্রান্সফার হয়ে থাকে, আমাদের সব ক্ষেত্রেই সিরিজ ডাটা ট্রান্সমিশনটা ইউজ করা হয়। স্যার এখানে আরেকটা কনভার্টার হবে না স্যার রিসিভারের আগে? হ্যাঁ, কনভার্টার হবে একটা। কনভার্টারটা ওইটাকে আবার প্রায়োরিটি বেসিসে রিসিভারের কাছে পাঠাবে। আচ্ছা, এরপর দেখেন সিরিজ আর এর মধ্যে একটা থাকে সিঙ্ক্রোনাইজ, আর একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাইজ। সিঙ্ক্রোনাইজ আর একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাইজ। সিঙ্ক্রোনাইজটা কি, অ্যাসিঙ্ক্রোনাইজটা কি, আগে যদি দেখি। অ্যাসিঙ্ক্রোনাইজ ডাটা ট্রান্সমিশন। অ্যাসিঙ্ক্রোনাইজ ডাটা ট্রান্সমিশন বলতে সেন্ডার থেকে রিসিভার একটা ক্যারেক্টার বা ক্যারেক্টার ড্রাইভ, মানে হচ্ছে দেখেন কিবোর্ডের ক্ষেত্রে অ্যাসিঙ্ক্রোনাইজ ডাটা ট্রান্সমিশনটা হয়। কিবোর্ডের ক্ষেত্রে অ্যাসিঙ্ক্রোনাইজ ডাটা ট্রান্সমিশনটা হয়। ধরেন কিবোর্ড আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার থাকে, একটা এ বি সি বিভিন্ন ক্যারেক্টার থাকে। প্রত্যেক ক্যারেক্টারের জন্য এক একটা করে বাইনারি ডাটা কিন্তু আমাদের অ্যাসাইন করা, অর্থাৎ 8 বিটের একটা বাইট কিন্তু 8 বিটের বাইট কিন্তু আমাদের অ্যাসাইন করা থাকে। ধরেন এর জন্য আমার বিটটা হচ্ছে 011010001, সে এই ধরনের একটা বিট থাকবে 8 বিটের। 8 বিটের একটা বাইট থাকবে, বি এর জন্য একটা 8 বিটের ইয়া থাকবে, বাইনারি ডিজিট থাকবে, প্রত্যেকটার জন্য এক একটা অ্যাসাইন করা থাকবে। এখন অ্যাসিঙ্ক্রোনাইজের ক্ষেত্রে দেখেন, যখন সেন্ডার থেকে রিসিভারে যাবে, এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে রিসিভার, একটা ব্লক আকারে যাবে। এগুলো সাধারণত একটা, দেখেন এই বিটটা দেখেন 8টা বিট একসাথে যাবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 1টা 2টা 3টা 4টা
এই এটা 0 1 1 0 1 0 1 1, এটা হচ্ছে আমার এ এর বিট, এর যে বাইটটা এটা সেন্টার থেকে রিসিভারের কাছে যাচ্ছে, এটা হচ্ছে এ। দেখেন এটা যাওয়ার সময় অ্যাসিঙ্ক্রোনাইজের ক্ষেত্রে একটা স্টার্ট বিট থাকবে, এই 8টা ছাড়াও আলাদা একটা বিট থাকবে, একটা হচ্ছে স্টার্ট বিট আর একটা হচ্ছে স্টপ বিট। একটা হচ্ছে স্টার্ট বিট, একটা হচ্ছে স্টপ বিট। স্টার্ট বিটটা হচ্ছে 0, স্টপ বিটটা হচ্ছে 1। যখন এই জিনিসটা কিভাবে ডাটা ইনপুটটা যখন সেন্ডার থেকে রিসিভারের কাছে যাবে, রিসিভার যখন একটা জিরো যখন দেখবে তখন এটা মনে করবে স্টার্ট বিট, এটা হচ্ছে ডাটা আসা শুরু করলো। ডাটা আসা শুরু করলে এই জিরোর পর এটা ডাটা কাউন্ট করা শুরু করবে, এরপর 1 1 0 0 এভাবে ডাটাটা নিবে। এটা একটু উল্টা হবে, এটা কিন্তু এভাবে না, এটা উল্টা হবে, জিরোটা আগে বসবে, 0 1 এভাবে বসবে। লিখতে বললি দেখেন এভাবে ডাটাটা আছে, স্টার্ট বিট পাওয়ার পরে এটা কাউন্ট করা শুরু করবে 8টা বিট। 8টা বিট রিসিভ করার পর এটা যখন একটা এক্সট্রা বিট দেখবে 1, এটা হচ্ছে স্টপ বিট, এটা হচ্ছে স্টপ বিট। এটা কিন্তু একটা এক্সট্রা 8টা নেওয়ার পর এটা হচ্ছে 9 নাম্বার বিট, যখন একটা এক্সট্রা বিট দেখবে তখন রিসিভার রিসিভ করা বন্ধ করে দিবে, অর্থাৎ এটা বিট নিয়ে আউটপুটটা দিয়ে দিবে, এটার আউটপুট হচ্ছে এ, এটা হচ্ছে রিসিভার আউটপুটটা দিবে। এটা হচ্ছে এভাবে অ্যাসিঙ্ক্রোনাইজটা কাজ করে, অর্থাৎ একটা এই ডাটাটা পুরাটা যাবে, এটার সাথে একটা স্টার্ট বিট থাকবে আর একটা স্টপ বিট থাকবে, এটাই হচ্ছে আমার অ্যাসিঙ্ক্রোনাইজ। এখন এটাকে অ্যাসিঙ্ক্রোনাইজ কেন বলা হয়? অ্যাসিঙ্ক্রোনাইজ বলা হয় কারণ হচ্ছে দেখেন, শেষ করে একটু দেখেন, অ্যাসিঙ্ক্রোনাইজ বলা হয় এই কারণে, দেখেন এটা হচ্ছে আমার এর বিটটা। এখন আমার কিবোর্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের সবার টাইপিং স্পিড সেম না, এক একজনের টাইপিং স্পিড এক এক ধরনের। একজনে ধরেন খুব দ্রুত টাইপ করে, আরেকজন খুব আস্তে টাইপ করে। কারণ আপনি এ বি সি তিনটা টাইপ করলেন, এ বি সি তিনটা টাইপ করলেন, এখন এ বি সি এ টাইপ করার পর বি টাইপ করার জন্য আপনি একটু ব্রেক দিলেন, এই দুইটার মধ্যবর্তী টাইমটা কিন্তু ফিক্স না, সিনক্রোনাইজের ক্ষেত্রে এ আর বি এর টাইপ কিন্তু সেম না। কিন্তু সি টাইপ করাটা আপনি তাড়াতাড়ি সিটা চাপলেন, এরপর একটু টাইম নিয়ে 10, এটা হচ্ছে 2 সেকেন্ড পর, আর বি হচ্ছে সাথে সাথে, বি টিপার সাথে সাথে সিটা চাপলেন, তাহলে হচ্ছে কিন্তু এটার যে ইন্টারভালটা এই দুইটার মধ্যবর্তী যে সময়টা, এই সময়টা কিন্তু ফিক্স না। এই কারণে এটাকে বলা হয় অ্যাসিঙ্ক্রোনাইজ ডাটা ট্রান্সমিশন। এটাই হচ্ছে এই কারণে একে অ্যাসিঙ্ক্রোনাইজ ডাটা ট্রান্সমিশন বলে, দুইটা ডাটার মধ্যে যে মধ্যবর্তী সময়টা ফিক্স না, এই কারণে একে অ্যাসিঙ্ক্রোনাইজ বলা হয়। স্যার কোয়েশ্চেন কে করছিলেন বলেন। ওই যে স্টার্ট বিট আর স্টপ বিট মিলে স্যার মোট বিট 10টা হয় না স্যার, নাকি 9টা হবে? স্যার আমি ওটা বললাম না, ও যখন জিরোটা নিয়ে শুরু করবে ফার্স্টে, এটা যখন জিরোটা দেখবে, একটা জিরো দেখবে, তখন শুরুতে একদম যখন জিরো দেখবে তখন এটা হচ্ছে স্টার্ট বিট, তখন এটা কাউন্ট করা শুরু করবে। টোটাল তো 10টাই হয়, কিন্তু আমার এক একটা ক্যারেক্টারের জন্য 8টা বিট অ্যাসাইন করা থাকে, এটাই বললাম। যখন জিরো দেখবে তখন এটা কাউন্ট করে স্টার্ট করবে, কাউন্ট করে স্টার্ট বলতে 1 2 3 4 5 6 7 8, 8টা ডাটা কাউন্ট করবে, কাউন্ট করার পর এটার জন্য 8টা ভ্যালু অ্যাসাইন করার পর যখন দেখবে একটা এক্সট্রা বিট, 9টা বিট তো হইতে পারে না, যখন দেখবে 9 নাম্বার বিটটা 1, তখন এটা স্টপ করে দিবে। তারপর আবার যদি জিরো দেখে বি এর জন্য, আবার যদি জিরো দেখে তখন আবার স্টার্ট কাউন্ট করা শুরু করবে, আবার এভাবে চলতে থাকবে জিনিসটা। বুঝছেন? জি স্যার। আচ্ছা, অ্যাসিঙ্ক্রোনাইজ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। এরপর হচ্ছে আমাদের সিঙ্ক্রোনাইজ ডাটা ট্রান্সমিশন। সিঙ্ক্রোনাইজ ডাটা ট্রান্সমিশনটাও সিরিজ একটা অপারেশন। এটার ক্ষেত্রে হচ্ছে আমার ডাটাটা একটা একটা আকারে যায় না। দেখেন সিঙ্ক্রোনাইজের ক্ষেত্রে, সিঙ্ক্রোনাইজ যে ডাটা ট্রান্সমিশন, এটার ক্ষেত্রে সেন্ডার থেকে রিসিভারের একটা ওয়্যার্ডের মধ্যে দিয়ে যাবে কিন্তু ব্লক আকারে, একটা স্টোরেজ থাকবে। সিঙ্ক্রোনাইজ এর ক্ষেত্রে আমাদের শুরুতে এখানে একটা স্টোরেজ থাকবে, এই স্টোরেজটা কি করবে, আমাদের সবকিছু স্টোর করবে। এই জিনিসটা হচ্ছে আমাদের সবকিছু স্টোর করবে, অর্থাৎ আমাদের যতগুলা ক্যারেক্টার একসাথে ক্যারেক্টার গুলা নিবে। এটা স্টোরেজটা টোটাল 132টা ক্যারেক্টার, 80 থেকে মিনিমাম 132টা ক্যারেক্টার স্টোর করতে পারে। 80 থেকে 132টা ক্যারেক্টার স্টোর করার পর এটা রিসিভারের কাছে যাবে, রিসিভারের কাছে যায় আবার সেম ভাবে এই স্টোর গুলা এখানে সাপ্লাই দিবে। এটা হচ্ছে আমার সিঙ্ক্রোনাইজের ক্ষেত্রে, এটা হচ্ছে আমার সিঙ্ক্রোনাইজ, অর্থাৎ আলাদা আলাদা ব্লক যাবে না, আলাদা আলাদা কোনো ডাটা যাবে না।
এটা হচ্ছে স্টোরেজটা একটা নির্দিষ্ট সময় পর একটা ডাটা কালেক্ট করবে, স্টোর করবে, 80 থেকে 132টা ক্যারেক্টার এটা স্টোর করবে। স্টোর করার পর এটা এখান থেকে সেন্ডার থেকে নিয়ে রিসিভারের কাছে গিয়ে ডাটাটা ট্রান্সফার করবে। এটা হচ্ছে সিঙ্ক্রোনাইজ। সিঙ্ক্রোনাইজের ক্ষেত্রে আমাদের সিঙ্ক্রোনাইজের যে ব্লকটা থাকে, এই ব্লকের একটা ব্লকটা হয় দেখতে, দেখেন ব্লক, এটা হচ্ছে ব্লক। এখানে আমার 132টা ম্যাক্সিমাম ক্যারেক্টার থাকতে পারে। এই ব্লকের শুরুতে থাকবে একটা ব্লক, এখানে থাকবে একটা ডাটা। এই ব্লকের শুরুতে যেটা থাকে এটাকে বলা হয় হেডার, লাস্টের দিকে যেটা থাকে এটা হচ্ছে আমাদের ট্রেলার। এটা হচ্ছে আমার ব্লক, এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে আমার ট্রেলার। হেডার ট্রেলারের প্রত্যেকটা এক একটা বিট থাকে। হেডার হচ্ছে 00, এটা হচ্ছে হেডার বিট, আর ট্রেলারটা হচ্ছে 11। অর্থাৎ এটা স্টার্ট বিট। আমাদের যে অ্যাসিঙ্ক্রোনাইজ ছিল, অ্যাসিঙ্ক্রোনাইজের ক্ষেত্রে স্টার্ট বিট ছিল 0, আউট স্টপ বিট ছিল 1। আর এই হেড ব্লকের ক্ষেত্রে অর্থাৎ সিঙ্ক্রোনাইজ ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আমার 00 এটা হচ্ছে আমার স্টার্ট ব্লক, অর্থাৎ হেডার বলা হয়, একে হেডার বলা হয়। আর ট্রেলার হচ্ছে 11, এটা হচ্ছে স্টপ বিট। এখানে এভাবে সিঙ্ক্রোনাইজের ক্ষেত্রে ডাটা ট্রান্সমিট হয়ে থাকে। এটার ক্ষেত্রে একটা ব্লকের সাথে দেখেন, এক একটা ব্লক 132টা ক্যারেক্টার যদি নিয়ে যায়, এক একটা ব্লকের মধ্যে একটা অন্যটা ব্লকের মধ্যে যে টাইম ইন্টারভালটা থাকে, এই টাইম ইন্টারভালটা ফিক্স করা। এটা আপনি সিস্টেমের উপর চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে এটা 5 সেকেন্ডও দিতে পারেন, এটা চাইলে 10 সেকেন্ডও দিতে পারেন, কিন্তু ইন্টারভেলটা অবশ্যই সেম হবে। অর্থাৎ একটা ব্লকের পর আরেকটা ব্লক কত সময় পরে যাবে, এই জিনিসটা সব সময় ফিক্স থাকবে। এটা এই কারণে একে বলা হয় সিঙ্ক্রোনাইজ ডাটা ট্রান্সমিশন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। এতটুকু পর্যন্ত কেউ কোনো কোয়েশ্চেন কিছু না বুঝতে থাকলে বলেন। স্যার সিঙ্ক্রোনাসের এক্সাম্পল কি প্র্যাকটিক্যালি? প্র্যাকটিক্যাল স্যার সব ডাটা ট্রান্সমিশনের আমাদের এটাই। আমরা যে বাইরে আমাদের যে বিভিন্ন ডাটা পাঠাচ্ছি, মানে এক স্থান থেকে অন্য সব কিছুই কিন্তু অ্যাসিঙ্ক্রোনাইজ, সরি সিঙ্ক্রোনাইজ। এরপর আমাদের হচ্ছে ডাটা কনভার্সন মেথড। ডাটা কনভার্সন মেথডটা হচ্ছে ডাটা কনভার্সন মেথডটা হচ্ছে আমাদের, আমরা যে দেখলাম ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যাল, অথবা ডিজিটাল সিগন্যালকে আমরা ডিজিটাল ডাটাতে বিভিন্ন ডিসক্রিট সিগন্যালে অ্যাসাইন করি, এগুলো হচ্ছে আমার ডাটা কনভার্সন। এখন এই ডাটা কনভার্সনটা 4 টাইপের হয়। ডিজিটাল টু ডিজিটাল, ডিজিটাল সিগন্যাল থেকে ডিজিটাল কি জিনিস সেটা ডিডি দেখালাম। আরেকটা হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ, আরেকটা হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল, 4 নাম্বারটা হচ্ছে অ্যানালগ টু অ্যানালগ। এগুলো আমি ডিটেলসে দেখাবো, এই কারণে এই জিনিসটা এভাবে সংক্ষেপে লিখলাম। এভাবে আমাদের ডাটা ট্রান্সমিট হয়ে থাকে। অর্থাৎ ডিজিটাল থেকে ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল থেকে ডিজিটাল থেকে অ্যানালগ ডাটা, অ্যানালগ থেকে ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ টু অ্যানালগ। এই 4 টাইপের ডাটা কনভার্সন আমাদের হয়ে থাকে আমাদের ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে। আমরা শুরুতে যেটা দেখবো এটা হচ্ছে আমাদের ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন। ডিজিটাল কনভার্সন এটা হচ্ছে আমাদের ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন। এটার ক্ষেত্রে আমরা ডিজিটাল ডাটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করি। আমাদের যে ডিজিটাল যে ডাটা থাকবে এটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করব। যে ডিজিটাল ডাটা থাকবে এই ডিজিটাল ডাটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করব। ডিজিটাল ডাটা বলতে বাইনারি ডিজিট 1001, এগুলো হচ্ছে ডিজিটাল ডাটা। আর ডিজিটাল সিগন্যাল বলতে এটাকে ডিসক্রিট সিগন্যাল বলা হয়, যেটা হচ্ছে এই ধরনের। এটা হচ্ছে ডিসক্রিট সিগন্যাল। এখন এই জিনিসটাকে কিভাবে করে, এই ডিজিটাল সিগন্যালটা কিভাবে করে দেখেন। প্রসেসটা হচ্ছে একটা সেন্ডার থাকবে আর একটা রিসিভার থাকবে।
একটা সেন্ডার থাকবে আর একটা হচ্ছে রিসিভার থাকবে। সেন্ডার যখন কথা বললো, এটা হচ্ছে একটা ডিজিটাল ডাটা, মনে করেন সেন্ডার কোন একটা কথা বললো, এটা একটা ডিজিটাল সিগন্যাল। এই ডিজিটাল সিগন্যালটা এনকোডার যাবে, একটা এনকোডার থাকবে, আরেকটা থাকবে রিসিভারের কাছাকাছি থাকবে একটা ডিকোডার। এটা হচ্ছে ডিকোডার। এনকোডার কি করে, এটাকে ডিসক্রিট সিগন্যালে কনভার্ট করে ডিকোডারের কাছে যাবে, ডিকোডার এটা রিসিভ করবে। এই ডিকোডার এটাকে আবার ডিজিটাল সিগন্যাল করে 10111 ডিজিটাল সিগন্যাল করে রিসিভারের কাছে পাঠায়। এটা হচ্ছে ডিজিটাল টু ডিজিটাল। দেখেন, একটা ডিজিটাল ভ্যালু এটাকে এনকোডার ডিসক্রিট সিগন্যালে কনভার্ট করে, আর ডিকোডার এটাকে ডিজিটাল একটা ডাটাতে অর্থাৎ বাইনারি ডিজিটাল কনভার্ট করে রিসিভারের কাছে পাঠাবে। অর্থাৎ ডিজিটালটা কিন্তু ফার্স্টে ডিজিটাল থেকে অ্যানালগ, অ্যানালগ থেকে ডিজিটাল থেকে ডিসক্রিট সিগন্যাল, ডিসক্রিট সিগন্যাল থেকে আবার ডিজিটাল ভ্যালুতে বাইনারি নাম্বারে কনভার্ট হওয়ার পর রিসিভারের কাছে রিসিভ হলো। এই জিনিসটা হচ্ছে ডিজিটাল টু ডিজিটাল এনকোডিং এর ডিজিটাল টু ডিজিটাল ডাটা কনভার্সনের সিস্টেম। এখন এখানের ভিতরে দেখেন, এই জিনিসটা 0100 যে একটা ডিসক্রিট সিগন্যালে কনভার্ট হলো, এটা কিভাবে হয়, এই জিনিসটা আমরা দেখব। এই জিনিসটা হচ্ছে আমরা যখন কোন একটা বাইনারি ডিজিট থেকে, বাইনারি নাম্বার থেকে যখন কোন একটা ডিসক্রিট সিগন্যালে কনভার্ট করি, এই ডিসক্রিট সিগন্যালে কনভার্ট করাটা 4টা মেথড হইতে পারে, 4-5টা, অনেক ধরনের মেথডই থাকে, শুধু 4টা না, অনেক ধরনের মেথডই থাকে। আমাদের একটা হচ্ছে ম্যানচেস্টার এনকোডিং, যেটা আমরা এখন ক্লাসে দেখবো। ম্যানচেস্টার এনকোডিং বলা হয়। আরেকটা এছাড়াও আমাদের থাকে এনআরজেড, নন রিটার্ন জিরো এনকোডিং থাকে, অথবা 3 নাম্বার থাকে নন রিটার্ন জিরো ইনভার্স, ইনভার্স থাকে, নন রিটার্ন জিরো ইনভার্স। এগুলো সবগুলো স্লাইডে আছে। এছাড়াও আরো অনেক ধরনের এনকোডিং থাকে, কিন্তু এক একটা টাইপ এক এক ধরনের, কিন্তু সবগুলোর জন্য সিগন্যাল কিন্তু সেমই হবে। এমন না যে ম্যানচেস্টার এনকোডিং এর জন্য এটার জন্য এক এক ধরনের সিগন্যাল, এটার জন্য এক ধরনের সিগন্যাল, এমন না। সিগন্যাল কিন্তু সেম, কিন্তু প্রসেসটা, কনভার্সন প্রসেসটা আলাদা, ম্যানচেস্টার এনকোডিং এর ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, এটা ধরেন কেমন কেমন করে এনকোডার করে। ম্যানচেস্টার এনকোডিং এর জন্য মনে রাখবেন, আমাদের যে জিরো থাকে, জিরোর জন্য এটা হচ্ছে হাই টু লো, এটা মনে রাখেন। ম্যানচেস্টারের জন্য হচ্ছে আমাদের ডিজিটাল এখানে থাকে, ডিজিটাল এটা হচ্ছে ম্যানচেস্টার এনকোডিং। ম্যানচেস্টার এনকোডিং এর ক্ষেত্রে জিরো থাকলে হচ্ছে হাই টু লো, আর যদি 1 থাকে তাহলে হচ্ছে লো টু হাই। এই জিনিসটা মনে রাখতে হবে। এটা হচ্ছে ম্যানচেস্টার এনকোডিং এর জন্য প্যাটার্ন, জিরোর জন্য এই প্যাটার্ন, 1 এর জন্য এই প্যাটার্ন। কোনো একটা ডাটা যদি আমাদের থাকে 0 1, কোনো একটা ডাটা যদি আমাদের থাকে 0 1 0 1, দেখেন 0 0 1 0 1, জিরোর জন্য ম্যানচেস্টার এনকোডিং যদি করি, আমরা জানি হাই টু লো, হাই টু লো। এরপর হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে 1 1 হচ্ছে লো টু হাই। এরপর আবার 0 0 হচ্ছে লো টু হাই টু লো, আবার 1 হচ্ছে লো টু হাই। এভাবে আমার ডাটা কনভার্সন করে থাকি। অর্থাৎ দেখেন 0 1 0 1 এর জন্য একটা ডাটা আমরা পাইলাম। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার পাশাপাশি 2টা 1 থাকলে কিভাবে আসবে? পাশাপাশি 2টা 1 থাকলে এখন এটা 1 এর ক্ষেত্রে আমরা কি জানি, লো টু হাই, লো টু হাই। জি। আচ্ছা, এরপর আমাদের ম্যানচেস্টার এনকোডিং, এরপর যদি একটা জিনিস আরেকটু দেখি, এনআরজেড একটু করে দেখিয়ে দিই। দেখেন এনআরজেড নন রিটার্ন জিরো,
স্লাইডে আসে দেখবেন এটা কিভাবে কাজ করে এটাকে দেখাচ্ছি, স্লাইডে মনে হয় এগুলো দেখা নেই। এরপর দেখেন নন রিটার্ন জিরোর ক্ষেত্রে, জিরোর জন্য নন রিটার্ন জিরো যে প্রসেসটা, এটার ক্ষেত্রে জিরো যদি থাকে তাহলে হচ্ছে আমার ডাটাটা হচ্ছে হাই এই সিগন্যাল, আর যদি ওয়ান থাকে তাহলে হচ্ছে এটা লো সিগন্যাল, এটা হচ্ছে লো। তো এখন যদি 0 1 0 1 এটাকে যদি আমরা দেখাই, 0 হচ্ছে হাই, 1 হচ্ছে লো, 0 হচ্ছে হাই, 1 হচ্ছে লো, এটা হচ্ছে আমার ডিসক্রিট সিগন্যাল। আর যে নন রিটার্ন জিরোর জন্য, নন রিটার্ন জিরোর জন্য এটা হচ্ছে আমার ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন। এই যে এই চ্যাপ্টারটা খুব ইজি, খুব ইজি একটা চ্যাপ্টার, মুখস্থ করার কিছুই নেই, শুধুমাত্র একটার পর একটা একটু করে দেখে যাবেন, চ্যাপ্টার শেষ। এরপর হচ্ছে ডিজিটাল টু ডিজিটালটা গেল, এখন আমরা দেখবো অ্যানালগ টু ডিজিটাল সিগন্যাল কনভার্সন। অ্যানালগ টু ডিজিটাল সিগন্যাল কনভার্সন। অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন যদি দেখি, অ্যানালগ টু ডিজিটাল এনকোডিং এর ক্ষেত্রে অর্থাৎ অ্যানালগ সিগন্যালকে আমরা ডিজিটাল কোনো একটা ডাটাতে আমরা বের করবো বাইনারি বাইনারি নাম্বারে। এখন এই জিনিসটা দেখেন, অ্যানালগ টু ডিজিটাল এনকোডিং এর ক্ষেত্রে আমাদের দুইটা প্রসেস একই সাথে করতে হয়, একটা হচ্ছে PAM পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, আরেকটা হচ্ছে আমাদের PCM ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল না কিন্তু, পালস কোড মডুলেশন। এই হচ্ছে পালস কোড মডুলেশন, একটা হচ্ছে ফেজ পালস অ্যামপ্লিটিউড মডুলেশন আর একটা হচ্ছে পালস কোড মডুলেশন। এই দুইটা প্রসেস একই সাথে করতে হয়, এটা মনে রাখবেন। অ্যানালগ টু ডিজিটাল এর ক্ষেত্রে আলাদা আলাদা না কিন্তু, দুইটা একই সাথে, অর্থাৎ PAM করবে শুরুতে, তারপর হচ্ছে PCM করবে, পালস অ্যামপ্লিটিউড মডুলেশন করবে, তারপর হচ্ছে পালস কোড মডুলেশন করবে। এরপর PAM প্রসেসটাকে শুরুতেই যে PAM প্রসেসটা করে, এই প্রসেসটা কি ধরনের করে দেখেন, এই প্রসেসে মূলত আমাদের স্যাম্পলিং করা হয়। স্যাম্পলিং কি জিনিস এগুলো আপনারা জানেন, দেখি স্যাম্পলিং কি জিনিস বলেন। স্যাম্পল এন্ড হোল্ড সার্কিট অপারেশন ছিল, স্যাম্পলিং করা কি? স্যার অপারেশন ছিল তো। আচ্ছা, স্যাম্পলিং করাটা কি দেখেন, স্যাম্পলিং করাটা হচ্ছে ধরেন কোন একটা অ্যানালগ সিগন্যাল, এটা হচ্ছে আমার একটা অ্যানালগ সিগন্যাল, এটা হচ্ছে 1 আওয়ারের একটা সিগন্যাল, এটা একটা 1 ঘন্টার একটা ফুল ইন্টারভালের একটা সিগন্যাল। এখন এই সিগন্যালকে আমি স্যাম্পলিং যদি করতে চাই, ধরলাম স্যাম্পলিং করা মানে হচ্ছে আমি ধরলাম এটা 5 মিনিট 5 সেকেন্ড 5 মিনিট ধরলাম, 5 মিনিট পর পর আমি এটা ডাটাটা এন্ট্রি করব। 5 মিনিট পর পর, 5 মিনিট পর পর এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এভাবে এভাবে আমি ডাটা এন্ট্রি করছি। দেখেন 5 মিনিট ইন্টারভালের পর, ফুল ইয়াটা না কিন্তু, 5 মিনিট পর পর এটা ডাটাটা আমি নিলাম, একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর এটা ডাটাটা অ্যাসাইন করলাম, এই জিনিসটাই হচ্ছে স্যাম্পলিং। এখন এটাকে যদি আমি এভাবে লিখি, প্রত্যেকটার জন্য এক একটা ডাটা আমি পাচ্ছি। দেখেন সিগন্যালটা ছিল এই ধরনের, স্যাম্পলিং করা মানে হচ্ছে এটা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা 5 মিনিট ইন্টারভাল পর পর আমি ডাটাটা নিলাম। এটা কিন্তু ছিল 1 ঘন্টার একটা সিগন্যাল, 1 আওয়ারের একটা সিগন্যাল, কিন্তু আমি একটা 5 মিনিট ইন্টারভাল, এটা আমি 5 মিনিট ধরতে পারি, 10 মিনিট ধরতে পারি, কিন্তু এটা ইন্টারভালটা ফিক্সড হতে হবে। একটা নির্দিষ্ট রেঞ্জ পর পর এই ডাটাটা অ্যাসাইন যে করলাম, ডাটা এখান থেকে যে একটা সিগন্যালকে আমি যে ইনপুট হিসেবে নিলাম, এই সিগন্যাল এটাই হচ্ছে আমার স্যাম্পলিং করা, এটাই হচ্ছে আমার স্যাম্পলিং করা, এগুলো আমাদের ছিল, এটাই হচ্ছে আমাদের স্যাম্পলিং করা। এই স্যাম্পলিং করা একটা 1 আওয়ারের একটা সিগন্যালকে একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর নিয়ে যাওয়া, এটা হচ্ছে স্যাম্পলিং। আর এই স্যাম্পলিং এর কাজটাই হচ্ছে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, মডুলেশন স্টেপে করা হয়, পালস অ্যামপ্লিটিউড মডুলেশন স্টেপে করা হয়। এখনো কিন্তু পালস অ্যামপ্লিটিউড মডুলেশন করার পরও কিন্তু আমার সিগন্যালটা কিন্তু অ্যানালগই আছে, এটা কিন্তু এখনো ডিজিটালি কনভার্ট হয়নি, PCM করার পর এই জিনিসটা ডিজিটালি কনভার্ট হবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন এটা নিয়ে। আচ্ছা, এটা শেষ করি তারপর। এরপর হচ্ছে আমার স্যাম্পলিংটা গেল, স্যাম্পলিং এর পরের স্টেপটা হচ্ছে PCM। PCM হচ্ছে আমার 3টা স্টেপ, PM এ আমরা শুধু স্যাম্পলিং করলাম, PCM হচ্ছে আমাদের স্যাম্পলিং ডাটাটা থাকবে
স্যাম্পলিং ডাটাটা থাকবে, অর্থাৎ 1 ঘন্টার একটা সিগন্যালকে একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর অ্যাসাইন করা। এরপর হচ্ছে আমার কোয়ান্টাইজেশন, এরপর হচ্ছে আমার এটাকে একটা বাইনারি ডিজিটে একটা লাইন কোডিং বলা হয়, এটাকে লাইন কোডিং। 3টে স্টেপ পর আমার এটা হচ্ছে পিসিএম। পিসিএম হচ্ছে এই 3টা নিয়ে গঠিত। পিএম ছিল শুধুমাত্র স্যাম্পলিং, স্যাম্পলিং করাটাই ছিল আমার পিএএম এর কাজ। আর স্যাম্পলিং পিসিএম হচ্ছে 3টে স্টেপ। স্যাম্পলিং হচ্ছে আমার যে শুরুতে ডাটাগুলো ছিল ওগুলাই, এটাই আগের জিনিসটাই হচ্ছে স্যাম্পলিং। এরপর হচ্ছে কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন কি দেখেন, আমরা যখন স্যাম্পলিং করেছিলাম তখন আমার সিগন্যালটা এই ধরনের ছিল, একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর আমি ডাটাটা নিলাম, এটা ছিল আমার স্যাম্পলিং। এরপর দেখেন কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন জিনিসটা হচ্ছে কোয়ান্টাইজেশন হচ্ছে আমার যে স্যাম্পলিফাইড যে স্যাম্পলিং যে সিগন্যাল ছিল এগুলো এক একটাতে ডাটা অ্যাসাইন করা। ডাটা অ্যাসাইন করা বলতে দেখেন, এটাকে যদি আমি শুধু সিগন্যাল আমার যে বারগুলা ছিল এগুলো যদি আমি আঁকি, এই ধরনের একটা আমি বারগুলা পাবো। এই বারের জন্য দেখেন এটা কিন্তু কোয়ান্টাইজেশন কিভাবে করে, এটা হচ্ছে স্যাম্পলিং সিগন্যাল গুলো, এগুলো কিন্তু স্যাম্পলিং সিগন্যাল গুলো, এগুলো শুধু এখানে লিখলাম। প্রত্যেকটার জন্য যদি আমি একটা ইন্টিজার ভ্যালু অ্যাসাইন করি, দেখেন এটা শুধু শুধু এই ওয়াই অ্যাক্সিস বরাবর গেলাম, এখানে দেখলাম এটা 10, এটার বরাবর এটা গেলাম, এটা দেখলাম 12, এটা 11, এভাবে প্রত্যেকটার জন্য এক একটা আলাদা ভ্যালু আমি অ্যাসাইন করে দিলাম। এই জিনিসটাই হচ্ছে আমার কোয়ান্টাইজেশন, এটাকে বলা হয় কোয়ান্টাইজেশন। এই জিনিসটাই হচ্ছে কোয়ান্টাইজেশন, প্রত্যেকটার জন্য একটা ইন্টিজার ভ্যালু অ্যাড করে দেওয়া, এটাই হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের জন্য, এটাই হচ্ছে আমার কোয়ান্টাইজেশন। এর পরের স্টেপটা হচ্ছে লাইন কোডিং। লাইন কোডিংটা কি দেখেন, আমি এখান থেকে কিন্তু প্রত্যেকটা পয়েন্টের জন্য এক একটা ইন্টিজার ভ্যালু পেলাম। ধরেন আমি 12 পাইলাম, আরেক জায়গায় 13 পাইলাম, এগুলাকে আমি যখন আমার একটা বাইনারি ডিজিটে কনভার্ট করে দিব, এটাই হচ্ছে আমার লাইন কোডিং। ধরেন 12-র জন্য আমার বাইনারি নাম্বারটা হচ্ছে 1101, 13-র জন্য হচ্ছে 1101, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 1100 হচ্ছে 12-র জন্য, 13-র জন্য হচ্ছে 1101, এটাই হচ্ছে আমার লাইন কোডিং। এইভাবে দেখেন এই অ্যানালগ সিগন্যাল থেকে আমাদের শুরুতে যে অ্যানালগ সিগন্যালটা ছিল এখান থেকে আমরা একটা কি পাইলাম, দুইটা বাইনারি ডিজিট, প্রত্যেকটার জন্য আমরা বাইনারি ডিজিট পাবো। এভাবে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনটা হয়ে থাকে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। লাইন কোডিংটা কি বললেন আরেকবার? আচ্ছা, এই জিনিসটা বুঝছেন, এই জিনিসটা? জি স্যার। আচ্ছা, এই জিনিসটা দেখেন, এখানে এখানে আমার বিভিন্ন ইন্টিজার ভ্যালু আছে, 12, 11, 10, 13, 10 আছে না? জি স্যার। এগুলাকে এখান থেকে 12টা, এখন 12কে যদি আমি একটা লাইন মানে বাইনারি ডিজিটে কনভার্ট করি, 12 বাইনারি ডিজিট কত? 1100। 13, এখানে একটা 13 আছে, প্রত্যেকটার জন্য আলাদা, 10-এর জন্য থাকবে, 11-র জন্য থাকবে, 13-র জন্য যদি দেখায় 1101, এভাবে আমার চেঞ্জ হয় আর কি। প্রত্যেকটার জন্য এক একটা বাইনারি ডিজিট, বাইনারি আউটপুট দেওয়াটাই হচ্ছে আমার লাইন কোডিং, বুঝছেন? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। এরপর আমাদের যে কনভার্সন হচ্ছে, আমাদের 3 নাম্বার কনভার্সনটা হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন। ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন 3 টাইপের হইতে পারে, 3 টাইপের। একটা হচ্ছে এএসকে, 2 নাম্বারটা হচ্ছে এফএসকে, 3 নাম্বারটা হচ্ছে পিএসকে। একটা হচ্ছে অ্যামপ্লিটিউড শিফটিং কি, ফেজ ফ্রিকোয়েন্সি শিফটিং কি, আর একটা হচ্ছে ফেজ শিফটিং কি। অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ শিফটিং কি, এটা কিন্তু 3টা প্রসেস আলাদা আলাদা। ডিজিটাল টু অ্যানালগ করতে গেলে আমাদের যে কোনো একটা আমরা ইউজ করতে পারি, এটা কিন্তু একই সাথে হবে না, এটা কিন্তু আলাদা আলাদা। অর্থাৎ আমরা চাইলে অ্যামপ্লিটিউড শিফট করে ডিজিটাল টু অ্যানালগ কনভার্ট করতে পারি, অথবা ফ্রিকোয়েন্সি শিফট অথবা ফেজ শিফট, যে কোনো একটা ইউজ করে ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন আমরা করতে পারি।
এখন এই জিনিসটার ক্ষেত্রে কোনটা কিভাবে কাজ করে এই জিনিসটা একটু দেখেন। এখন অ্যামপ্লিটিউড কি, শিফট ফ্রিকোয়েন্সি কি, ফেজ কি, এগুলো আমরা জানি। তবে একবার দেখাই দিই, দেখেন অ্যামপ্লিটিউড মানে হচ্ছে দেখেন একটা সিগন্যাল, আচ্ছা এটা করাইতে করাইতে দেখাই। অ্যামপ্লিটিউড এর ক্ষেত্রে অ্যামপ্লিটিউড একটা হচ্ছে দেখেন একটা নরমাল সিগন্যাল, এখন এটা যদি আমি অ্যামপ্লিটিউড চেঞ্জ করতে চাই, অ্যামপ্লিটিউড মানে হচ্ছে উপরের দিকে বাড়ানো। এই দেখেন এটার অ্যামপ্লিটিউড ওয়াই অ্যাক্সিস অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড বাড়াই দেওয়া। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কিন্তু সেম, ফ্রিকোয়েন্সি আর ফেজ কিন্তু সেম। এটার ফ্রিকোয়েন্সি আর এটা দেখেন এটা হচ্ছে অ্যামপ্লিটিউড বাড়াই দিলাম, ফ্রিকোয়েন্সি কিন্তু সেম। এটা হচ্ছে এই এটার চাইতে এটার ডিফারেন্স হচ্ছে এটার অ্যামপ্লিটিউডটা বেশি, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড শিফট করা। দেখেন এটার এটা ছিল এতটুক, এটা ছিল এতটুক, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড বের করা, অ্যামপ্লিটিউড বাড়াই দেওয়া। এটা হচ্ছে অ্যামপ্লিটিউড শিফটিং কি। এটা কিভাবে কাজ করে দেখেন, অ্যামপ্লিটিউড শিফটিং কি এর ক্ষেত্রে আমরা হচ্ছে ধরে নিব অ্যামপ্লিটিউড শিফটিং কি এর ক্ষেত্রে সিগন্যালের কোন একটা যদি 1 থাকে, 1 বাইনারি ডিজিট যদি 1 থাকে তাহলে হচ্ছে হাই অ্যামপ্লিটিউড, আর যদি 0 থাকে তাহলে হচ্ছে লো অ্যামপ্লিটিউড। হাই থাকলে হাই অ্যামপ্লিটিউড, 0 থাকলে লো অ্যামপ্লিটিউড। কোন একটা ডাটা যদি 1 1 0 0 0 1 এভাবে যদি থাকে তাহলে এটা হচ্ছে আমি যদি অ্যামপ্লিটিউড শিফটিং কি এর মাধ্যমে যদি করতে চাই, দেখেন এটা যদি আমি অ্যামপ্লিটিউড শিফটিং কি এর মাধ্যমে করতে চাই, আমরা জানি 0 হচ্ছে হাই অ্যামপ্লিটিউড, 0 হচ্ছে হাই অ্যামপ্লিটিউড, দেখেন সরি 1 হচ্ছে হাই অ্যামপ্লিটিউড, আবার 1 হচ্ছে হাই অ্যামপ্লিটিউড, ডিফারেন্সটা দেখেন। 0 হচ্ছে লো অ্যামপ্লিটিউড, তার মানে হচ্ছে এটা এরকম, আবার 1 হচ্ছে হাই অ্যামপ্লিটিউড এই টাইপের। এখানে যদি আবার 0 থাকে তাহলে হচ্ছে আবার লো অ্যামপ্লিটিউড, এভাবে আমার জিনিসটা যাবে। 0 হলে লো অ্যামপ্লিটিউড, 1 হলে হাই অ্যামপ্লিটিউড, এভাবে আমার অ্যামপ্লিটিউড শিফটিং কিটা কাজ করে। খুবই ইজি একটা জিনিস। এরপর হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি শিফটিং কি, এরপর হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি শিফটিং কি, ফ্রিকোয়েন্সি এফএসকে যেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি শিফটিং কি। ফ্রিকোয়েন্সি শিফটিং কি হচ্ছে, এক হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, 0 হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। হাই ফ্রিকোয়েন্সি বলতে দেখেন একটা ইন্টারভাল থাকে আমাদের, এখানে হচ্ছে এটা হচ্ছে নর্মাল সিগন্যাল। এখন এটার যদি আমরা ফ্রিকোয়েন্সি বাড়াই দেই, অর্থাৎ একটা নির্দিষ্ট ইন্টারভাল মানে ইন্টারভালে কত পরিমাণ এটা যাচ্ছে, 1 সেকেন্ডে যদি 1 সেকেন্ডে কত পরিমাণ সিগন্যাল পাস করে এই জিনিসটাই হচ্ছে বাড়াই যদি দেই, দেখেন এখান থেকে এটা ছিল এই ধরনের, ফ্রিকোয়েন্সি বাড়াই দিচ্ছি, এটা হচ্ছে আবার লো ফ্রিকোয়েন্সি, এখানে ফ্রিকোয়েন্সি বেশি এখানে ফ্রিকোয়েন্সি কম, এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি। কিন্তু এটার ক্ষেত্রে অ্যামপ্লিটিউড কিন্তু সেম থাকবে, এটার যে অ্যামপ্লিটিউড ফেজ অ্যামপ্লিটিউড সবকিছুই সেম থাকবে এফএসকে এর ক্ষেত্রে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফটিং কি। যদি আমার এই ধরনের থাকে ফ্রিকোয়েন্সি শিফটিং কি থাকে 1 1 0 1, যদি দেখি আমরা 1টা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, আমরা জানি 1 হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, 1 হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, আবার 0 হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, আর 1 হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। এভাবেই জিনিসটা হয়, খুব ইজি একটা জিনিস। 1 আর 2 এর ক্ষেত্রে, 0 এর ক্ষেত্রে হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি, এভাবেই আমার ফ্রিকোয়েন্সি শিফটিং কিটা কাজ করে। এরপর লাস্টে যে জিনিসটা এটা একটু বুঝা, এটা একটু আরেক টাইপের, এটা একটু দেখেন, এটা হচ্ছে ফেজ শিফটিং কি। ফেজ শিফটিং কি, ফেজ শিফটিং কি এর জন্য আমাদের দুইটা জিনিস লাগবে, দুইটা আলাদা সিগন্যাল লাগবে, আলাদা ডায়াগ্রাম অথবা সিগন্যাল যেটা বলেন না কেন। দেখেন একটা হচ্ছে রেফারেন্স সিগন্যাল, রেফারেন্স সিগন্যালটা হচ্ছে আমরা জানি 0, এটা যদি একটা কমপ্লিট সিগন্যাল হয় আমরা জানি এটা হচ্ছে 0 ডিগ্রি, কোন একটা সিগন্যালের 0 ডিগ্রি এগুলো আমরা জানি, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 180, এটা হচ্ছে 270, আর এই জিনিসটা হচ্ছে কমপ্লিট সিগন্যাল 360। এটা হচ্ছে রেফারেন্স সিগন্যাল 0 90
80 180 270 360। এরপর হচ্ছে আমাদের একটা কনস্টেলেশন ডায়াগ্রাম বলে এটাকে, কনস্টেলেশন ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের কনস্টেলেশন ডায়াগ্রাম, একটা এটা একটা এটা। কিভাবে কাজ করে দেখেন, ধরেন 0 1 0 0, এই সিগন্যালটাকে আমরা ফেজ শিফটিং কি এর মাধ্যমে কনভার্সন করব। এটা কিভাবে করে দেখেন, 0 1 0 0, আমরা শুরুতে আসবো রেফারেন্স ডায়াগ্রামে, আমরা শুরুতে আসবো কনস্টেলেশন ডায়াগ্রামে। দেখেন কনস্টেলেশন ডায়াগ্রামে 0 0-র জন্য দেখেন এটা কততে আছে, 0-র জন্য এটা আছে 0 ডিগ্রিতে, 0 থেকে এটা আছে 0 ডিগ্রিতে। 0 ডিগ্রি মানে আমরা এখানে আসবো, 0 ডিগ্রিতে আসার পরে 0 ডিগ্রিতে আসবো। 0 ডিগ্রিটা শুরু হয়েছে কিন্তু এখান থেকে, এখান থেকে একদম 0 থেকে মূলবিন্দু থেকে এই জিনিসটা শুরু হয়েছে। তার মানে আমি এখানে 0 শুরু হবে, এখান থেকে শুরু হওয়ার পর একটা সিগন্যাল কমপ্লিট করবে এখান থেকে শুরু হওয়ার পর। এরপর আমরা দেখবো আমাদের 1, এরপর হচ্ছে 1, 1টা আছে কততে, 180-তে, কনস্টেলেশনে 180-তে, 180-তে এখানে তারপর আসবো রেফারেন্স সিগন্যালে। 180টা শুরু হলো এখান থেকে, 180টা শুরু হলে কিন্তু এখান থেকে এই জায়গা থেকে, তার মানে আমি শুরু করব এই জায়গা থেকে, শুরু করে একটা সিগন্যাল কমপ্লিট করব। একটা সিগন্যাল কমপ্লিট করে দিব। এরপর দেখেন, এরপর হচ্ছে আবার 0, 0টা হচ্ছে 0 ডিগ্রিতে, 0 ডিগ্রি মানে হচ্ছে এখানে রেফারেন্স ডায়াগ্রামে এখান থেকে শুরু হইলো, এইখান থেকে শুরু হইলো, তার মানে আমি এখান থেকে শুরু করে একটা সিগন্যাল কমপ্লিট করে দিব। সেম ভাবে আবার 0, 0-তে আসবো, 0টা হচ্ছে এখানে, এখান থেকে শুরু, তার মানে এখান থেকে আবার শুরু করে একটা সিগন্যাল কমপ্লিট। এবারে আমার ফেজ শিফটিং কিটা কাজ করে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। রেকর্ডটা অফ করে দিন।